হোয়াইট ওয়াশ সব হবে বাংলাদেশ মনে হচ্ছে, একটু ভয় পাচ্ছেন কি? এরকম একটা সিচুয়েশনে পড়তে হবে এটা কখনো এক্সপেক্ট করিনি যে ইউএস এর সাথে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হবে কিনা, এরকম একটা অপেক্ষা আমাদের করতে হচ্ছে। আশা করি যদি বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয় সেটা কি হোয়াইট ওয়াশ বলা হবে না বাংলা ওয়াশ বলা হবে? হয়তো মার্কিন ওয়াশ বলা যেতে পারে, যেহেতু মার্কিনরা করছে। এবং এর সাথে কিন্তু ওয়ার্ম আপ ম্যাচটাও আছে, যেটা ইউএস এর সাথে আরও একটা ম্যাচ আমাদের খেলতে হবে। মানে ইউএস এর এই জুজু আসলে পেছন ছাড়ছে না বাংলাদেশকে। মানে যেহেতু 3টা ম্যাচ বাংলাদেশ যদি হেরে যায়, আমার কাছে মনে হয় ওয়ার্ম আপে হয়তো বাংলাদেশ আসলে ব্যাক লেসে থাকবে। তবে আশা করি এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারবে। আজকের যে সিনারিও, টিম ডেফিনেটলি প্ল্যান কিছু পরিবর্তন করবে। এবং প্রথম দুটো ম্যাচে তো বাংলাদেশ হেরেছে, তার স্কোর কার্ডটা আমরা দেখতে পাচ্ছি। প্রথম ম্যাচে আগে ব্যাট করে হেরেছে, পরের ম্যাচে সেকেন্ড ব্যাট করে চেস করে অল্প রানের জন্য হেরেছে। ওভারঅল টিমের যে কন্ডিশন, নাবিল কায়সার, আপনার কাছে কি মনে হয় যে আজকে আসলে প্ল্যানের তো নিশ্চয়ই কিছু পরিবর্তন আসবে? মানে প্ল্যানের পরিবর্তন তো দ্বিতীয় ম্যাচে হয়েছে। প্রথম ম্যাচে যখন আপনি 153 ডিফেন্ড করতে পারলেন না, শেষ 4 ওভারে 50-এর উপর বেশি রান কনসিড করলেন। সেকেন্ড ম্যাচে আপনি প্রতিপক্ষকে তার চেয়েও কম 144 রানে অল আউট করলেন। আপনার 4 ওভারে 27 রান দরকার, হাতে 5 উইকেট আছে, ক্রিজে সাকিব আছেন, শেখ রিশাদের সাথে তানজিম সাকিব ব্যাটিং করতে পারেন। মানে আপনার 9 জন ব্যাটসম্যান নিয়েও আপনি ওই রানটা যখন করতে পারেন না, তখন আসলে দলের প্র্যাকটিসে অনেক বেশি মনোনিবেশ করা প্রয়োজন, কারণ ওইটা ছাড়া আপনি হয়তো কামব্যাক করতে পারবেন না। আমরা দেখেছি মাঝখানে যেহেতু একদিনের ব্রেক, খুব বেশি প্র্যাকটিস আসলে ক্রিকেটাররা করেন না। তবে এই ম্যাচটার আগে যেহেতু ক্রিকেটাররা প্র্যাকটিস করেছেন, তারা গুরুত্ব দিয়ে আসলে এই ম্যাচটা দেখছেন, কারণ এছাড়া তো আর আসলে উপায় নাই। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি টি-20 ম্যাচের বেসটা সেট করে দেবে কিন্তু আপনার টপ অর্ডার। যখন আপনার টপ অর্ডারের কেউই ফর্মে নাই, তখন তো আপনার পুরো ম্যাচেই আপনাকে ব্যাকফুটে থাকতে হচ্ছে। আমরা টপ অর্ডারে যাদেরকে নিয়ে গেছি, তানজিদ তামিম হয়তো সেট হয়ে গেছেন, তবে বাকি 3 জনের কথা যদি বলি, সৌম্য সরকার, লিটন দাস কিংবা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। সৌম্যর শেষ 50টা 25 ইনিংস আগে, এর মাঝে তার গড় 11, স্ট্রাইক রেট 105। লিটন কুমার দাস শেষ 50 করেছেন 11 ইনিংস আগে, এর মাঝে তার গড় 19, স্ট্রাইক রেট 100-র কাছাকাছি। নাজমুল হোসেন শান্তর শেষ 50 8 ইনিংস আগে, গড় 15, স্ট্রাইক রেট 93। মানে 3 জনেরই শেষ 50টা মিনিমাম 8 ইনিংস আগে, একজনের 25, একজনের 11, 3 জনের গড়ই 10-এর ঘরে, 3 জনের স্ট্রাইক রেটই 100-র আশেপাশে। তো আপনার ব্যাটিং লাইন আপটা যদি এমন হয়, সেক্ষেত্রে পুরো ইনিংস জুড়েই, পুরো ম্যাচ জুড়েই আপনি কিন্তু ব্যাকফুটে আসলে থাকছেন। অ্যাবসলিউটলি টি-20 বহুলাংশে আসলে টপ অর্ডার ব্যাটারদের উপর নির্ভর করতে হয়। টি-20তে আইপিএলও আমরা দেখছি ও সোফার টপ অর্ডার ব্যাটসম্যান, হায়দ্রাবাদের কথা বলতে হচ্ছে, কেকেআরের কথা বলতে হচ্ছে, যে দুটো টিম ফাইনালে উঠেছে, তাদের কিন্তু টপ অর্ডারটাই মূল জায়গা, মূল শক্তির জায়গা। বাংলাদেশ এই জায়গায় অনেকখানি পিছিয়ে আছে। সৌম্য সরকার 2021 সালের পর 50 করেননি। ঠিক আছে, বলা যেতে পারে যে টি-20 বিবেচনায় 50 রেগুলার বেসিসে করাটা খুব জরুরি না, 30-40 অড রান করলেই এনাফ। বাট স্ট্রাইক রেটের কথা সবারই 100-এর আশেপাশে। এটা তো আসলে এই মডার্ন ডে ক্রিকেটে এটা তো একদমই মানানসই না। এবং সৌম্য দল থেকে অনেকবার বাদ পড়েছেন, আমরা বিভিন্ন সময় তাকে দল থেকে বাদ পড়তে দেখি। এবং তিনি যে কামব্যাক করেছেন, কোথাও পারফর্ম করে কি আসলে কামব্যাক করেছেন? না। অপরজন মানে লিটন দাস বা এনামুল বিজয় বা নাজমুল হোসেন শান্ত কেউই আসলে ফর্মে ছিলেন না। সে কারণে কিন্তু ওই প্রসেসটা নিয়েও আসলে কথা হচ্ছে যে একজন ব্যাটসম্যান যখন বাদ পড়েন, তাকে পারফর্ম করে আবার ফিরতে হবে। আমাদের দেশে যেটা হচ্ছে যে একজন বাদ পড়ছেন, অন্যজনও আসলে খারাপ ফর্মে আছেন, তখন আবার তাকে ডেকে নিয়ে আসা হচ্ছে। আপনি লিটন দাসের কথা যদি বলি, লিটন দাস গেল প্রথম ম্যাচটাতে খেললেন, রান করতে পারেনি। জিম্বাবুয়ে সিরিজে তিনি ফ্লপ করেছেন। এরপরে যেহেতু তিনি রান করতে পারছেন না, তার জায়গায় সৌম্যকে আমরা স্কোয়াডে ঢুকে দিলাম। এর মানে সৌম্য কিন্তু রান করে ঢুকেছেন তা না, লিটনের অফ ফর্মের কারণে আসলে তিনি ঢুকেছেন। এবং এই জিনিসটা বাংলাদেশের ক্রিকেটে আসলে হরহামেশাই হচ্ছে, যে কেউ যখন বাদ করছেন, তিনি পারফর্ম না করে অন্যের অফ ফর্মের কারণে আরও একবার সুযোগ পাচ্ছেন। এবং সে কারণে কিন্তু আসলে বাংলাদেশ ম্যাচগুলোতে, আপনি আমেরিকার বিপক্ষে আমরা দেখছি, আপনাকে যখন স্ট্রাগল করতে হচ্ছে, এই জায়গায় নিয়ে আসলে খুব বেশি আলোচনারও আসলে খুব বেশি কিছু নাই। এবং ক্যাপ্টেনকে নিয়েও নিশ্চিতভাবে আসলে কথা বলতে হয়, কারণ ক্যাপ্টেন, তাকে 3 ফর্মেটে ক্যাপ্টেন করা হয়েছে। হ্যাঁ, 3 ফর্মেটে একই সাথে অধিনায়কত্ব করার মতো অপশন কি আর ছিল? হয়তো ছিল না, কারণ আমাদের সব প্লেয়ার এখন সব ফর্মেট খেলছেন না। সে কারণেই কিন্তু শান্তকে আসলে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। কিন্তু দলের জন্য কি তিনি বোঝা হয়ে গেছেন? তিনি চাপ হয়ে গেছেন। আপনার ক্যাপ্টেন যখন সামনে থেকে নেতৃত্ব দিতে না পারেন, সেটা কিন্তু দলের খেলায় নিশ্চিতভাবেই প্রভাব ফেলে, যেটা আমরা ফেলতে দেখছি। তারও 8 ইনিংস আগে 50, তার স্ট্রাইক রেট 100-র কম। প্রথম ম্যাচে 11 বলে 3 করেছেন, পরের ম্যাচে সম্ভবত 34 বলে 36 বা 36 বলে 34 করেছেন। আপনি যখন এতগুলো বল খেলে ফেলবেন, তখন আপনার স্ট্রাইক রেট নিশ্চিতভাবে 100 থাকতে পারে না। এবং ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না, এটাই আসলে সবচেয়ে বড় কথা। এবং সে কারণেই হয়তো বাংলাদেশ পিছিয়ে পড়ছে। অ্যাবসলিউটলি। ক্যাপ্টেনের কথা বলতে হচ্ছে, 3টা ফর্মেটে তাকে ক্যাপ্টেন করা হয়েছে।
হয়তোবা তিনি প্রিপেয়ার্ড না, শান্তর কথা বলতে হচ্ছে। টেস্টে তাকে দেখেছি ভালো ক্যাপ্টেন্সি করতে, ওডিআই এবং টি20 দুটো ফরম্যাটে হয়তোবা অন্য কাউকে ক্যাপ্টেন্সি দিলে ভালো হতো। অনেকে বলছে যে সাকিব এগুলো আল নিয়ে হাসান আসলে অনেক ক্যাপ্টেন্সি রকম করতে আলোচনাই পারতেন। করা যায়, তবে দিন শেষে ফলটাই আসল। ফল হচ্ছে না দেখে আপনি হয়তো এই কথা বলছেন, আমরা এই কথা বলছি। ফল হলে হয়তো আমরা অন্যভাবে আসলে আলোচনা করতাম। দেখা যাক এই ম্যাচে আসলে কি হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.